পাটক্ষেতের রানী, মা নামের কলঙ্কিনী, পরকের রানী সাগিনুর, তোমার অতিরিক্ত গলাবাজি ও চাপাবাজি সহ্য করতে না পাইরা আমি যে আমার গত ভিডিওতে তোমার ও তোমার পালিত ছেলে ওই রোহিঙ্গার বাচ্চা লম্পট পরকিয়ার রাজার পরকিয়ার সব গোপন তথ্য ফাঁস করে দিছি বা পুরানো কাহিনী বিস্তারিতভাবে কইয়া দিছি। এর লিগে কি তুমি রাগ করলা? রাগ করে কোনো লাভ নাই। তুমি আমাকে বাধ্য করছো এত খোলামেলা ভাবে বিস্তারিত ভাবে পুরনো ইতিহাসগুলো আবার খুলে বলার জন্য। তুমি তো একে চুরি করছো, তার উপর আবার সিনা চুরি করে গেছো। এই জন্য তোমার এই পুরনো ইতিহাস আবার পুনরায় না বলে আমি থাকতে পারলাম না, বুঝছো? রাগ করলা? রাগ করে কোনো লাভ নাই। প্রয়োজনে ক্ষমা কইরা দিও আমারে, চুপ রাখতে পারি না নিজেরে, যে অপরাধ কইরা গেছো আমার সাথে, কি করে চুপ রাখবো আমি নিজেরে? কসেন দেহি পারি না বোঝাতে আমি আমায়, মন ভেঙেছো তুমি প্রতারণায়, ইচ্ছে করেই গেছো দূরে সরে, ভালোবেসেছিলে মিথ্যে করে, জেনে রেখো তুমি কাউকে করে দুঃখী পৃথিবীতে কেউ হয় না সুখী। তো তুমি কেমনে নিজে সুখী হইবা কসেন দিহি? এত মানুষের ফোনদের মধ্যে তুমি আঙ্গুল দাও, একে তো চুরি করো, তার উপর আবার সিনা চুরি করো, তারপরে আবার সুখে থাকবার চাও? সুখ কি মানে কি কইতাম, গাছের ধরে? এত সুন্দর না। ঠিক আছে, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, বুঝছো? উচিত কথা শুন নাকি রাগ করলা? রাগ করে কোনো লাভ নাই, ঠিক আছে? ভালো হয়ে যাও, এখনো সময় আছে, বুঝছো সাগিনুর? ভালো হয়ে যাও। আর তোমার পালিত ছেলে ওই লম্পট রোহিঙ্গার বাচ্চা পরকীয়ার রাজাকেও ভালো হয়ে যেতে বলো, বুঝছো? রাগ করলা? কোনো লাভ নাই, রাগ করেও কোনো ফায়দা হবে না, ঠিক আছে? আচ্ছা সরো, এখন আমার ভিউয়ার্সদের সাথে কথা বলতে দাও। রাগ করলা? দূরাফিল যাও, দূরাফিল যাও। ভিউয়ার্স আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স আজকেও খুবই দুর্দান্ত, চমৎকার ও ফাটাফাটি একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আড্ডা হবে। তাই সবার কাছে অনুরোধ থাকলো সবাই খুব মনোযোগ সহকারে না টেনে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। টেনে টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যাবে, তখন আবার অনেক কিছুই আপনাদের অজানা থেকে যাবে। এছাড়াও সবার কাছে অনুরোধ থাকলো সবাই আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না। আর যারা আমার এই চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ থাকলো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা যদি আমার কথাগুলো ভালো লাগে, আমার ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশন চালু করে দিবেন। তাহলেই আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে আমার ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে। তো ভিউয়ার্স আমি গতকালকে আমার ভিডিওতে যেই পুরনো ইতিহাস তুলে ধরলাম, যে তথ্য প্রমাণগুলো পেশ করলাম, মানে একটা জায়গায় গিয়ে সময়ের অভাবে আমাকে থেমে যাইতে হয়েছে। এরপরে পরকীয়া রানী সাগিনুর কিভাবে আমার ঘর থেকে বিদায় নিছিল, মানে মেম্বার বা এলাকার ময়মুরব্বীরা বিচারকরা তো পরকীয়া রানী সাগিনুরকে সেদিন আমার ঘরে মানে শেষ পর্যন্ত রেখে দিছিল। ডাইনি মাগিনুর পরকীয়া রানী সাগিনুরকে নিয়ে যায় নাই, আর তার বাপ চাচা পালিয়ে গেছিল। তো শেষ পর্যন্ত এরপরে আবার পরকীয়া রানী সাগিনুর কোন পরিস্থিতিতে, কি কারণে, কখন বিদায় নিছিল, এটা যদি জানতে চান তাহলে আপনারা কমেন্ট করবেন। আপনাদের আগ্রহ কৌতূহল যদি থাকে তাহলেই আমি এই বিষয় নিয়ে কথা বলবো, না হলে আর প্রয়োজন নাই। ভিউয়ার্স আজকেও আমার আসামির তালিকায় এই মা নামের কলঙ্কিনী পরকীয়া রানী সাগিনুর একমাত্র আসামি। তো সে তার এক ভিডিওতে যেই গলাবাজি, চাপাবাজি ও মিথ্যাচারিতা করে গেছে, আমি দুইটা ভিডিওতেও তার সব গলাবাজি চাপাবাজির জবাব দিতে পারি নাই। তো আজকের ভিডিওতে বাদবাকি সব মানে গলাবাজি চাপাবাজির জবাব দেওয়ার চেষ্টা করব, তার সব অযৌক্তিক গাঁজাখুরি যুক্তিগুলো মানে খণ্ডন করে দেওয়ার চেষ্টা করব। তার আগে মানে খুবই হৃদয় বিদারক একটা
ঘটনার কথা উল্লেখ করে নেই। এটা মানে গতকালকেই হয়তো আমার গত ভিডিওতে বলার পরিস্থিতি তৈরি হয়েছিল, কিন্তু আমি গত ভিডিওটা যখন করে রাখছি, এটা তার আগের রাতে করে রাখছিলাম, গত রাতে আমি সেই ভিডিওটা আপলোড করছি। কিন্তু তারপরে গতকাল সকালবেলায় যখন আমি ঘুম থেকে উঠলাম, মোবাইলটা মানে প্রথম যখন আমি সোজা কথা সারাদিনের শুরুতে আমি যখন প্রথম মোবাইল ওপেন করলাম বা মানে ইউটিউবে ঢুকলাম বা ফেসবুকে যেখানেই দেখি না কেন, আমি হঠাৎ মানে প্রথম যে দৃশ্যটা দেখলাম এটা দেখে মানে একদম চমকে গেছিলাম। মানে কোমায় চলে যাওয়ার মতন অবস্থা, এরকম অবস্থা, মানে একদম মানে মনে হয়েছে যে বুকের মধ্যে কেউ একটা ছুরি বিধিয়ে দিল বা গুলি করে দিল, যে এই বুঝি আমার প্রাণটা বের হয়ে যাবে। এটা আমি কি দেখলাম, মানে আমি যেন আকাশ থেকে পড়ছি, মানে এইরকম একটা অবস্থা। কারণ কি, আমি স্ক্রিনে একটা ছবি দিচ্ছি, অলরেডি তো আপনারা সবাই মানে কি বলবো, মনে হয় সবাই, কেউ বাদ থাকার কথা না, কারণ এটা জাতীয় মানে সংবাদে স্থান পাইছে। সেটা হচ্ছে মিরপুরের পল্লবীতে সম্ভবত যেই শিশু বাচ্চাটা 8 বছরের বাচ্চা রামিসা হত্যাকাণ্ড ঘটলো, এই মেয়েটার এই ছবিটা একদম হুবহু আমার মেয়ে সারিকার সাথে মিলে যায়। মানে হয়তোবা 19-20 হবে, কিন্তু 20-25 বানাইতে পারবেন না। আমার কথাটা কি ঠিক না ভুল? আপনারা এখানে দুইটা ছবির মধ্যে একটু মিলিয়ে দেখেন। বর্তমানে সারিকার বয়স 12 আর এই মেয়েটার বয়স 8, ঠিক আছে? তো সারিকার বয়সটা যখন 8 ছিল, আমার মনে হয় একবারে 19-20 হবে না, একদম 20-20ই হবে তাদের দুইজনের চেহারা। তো হঠাৎ করে যখন আমি আমার ভিডিওর কমেন্টগুলো চেক করতেছিলাম, এমন সময় মানে আমি আমার ভিডিওর কমেন্ট সেকশনে গেছি, হঠাৎ মানে এই ভিডিওটা যে ধর্ষণের পর হত্যা, ধারণা পুলিশের, শিশু রামিসাকে হত্যা, স্ত্রী সহ মূল অভিযুক্ত রানা গ্রেপ্তার। মানে আমি তো মানে নাম দেখবো দূরের কথা, আগে তো চেহারা দেখে টাস্কি খেয়ে গেছিলাম, মানে বুকের ভিতর মোচড় দিয়ে উঠছিল যে মানে এমন কোন দুর্ঘটনা কি আমার সন্তানের সাথে ঘটে গেল কিনা, যে তার কোনো আগের ছবি টবি দিয়ে নিউজ করা হইলো কিনা। তারপরে না এই যে রামিসা নাম দেখতে পাইলাম, তো এরকমটা যদি আমার সন্তান সারিকার সাথে কখনো হয়, মানে কি বলবো, মানে এটা বর্তমান পরিস্থিতিতে আমার সন্তান সারিকা এবং মরিয়ম যেই রকম একটা নোংরা ও জঘন্য নিকৃষ্ট পরিবেশে পড়ে আছে, তার সাথে এমন হওয়াটা অস্বাভাবিক কিছুই না। মানে এইরকম একটা মানে নোংরা জঘন্য নিকৃষ্ট পরিবেশেই সারিকা বড় হচ্ছে, সারিকা সেখানে আছে। ওই রকম একটা মানে লম্পট পরকীয়ার রাজা, মানে দুইটা পরকীয়ার রাজা, জুনিয়র এবং সিনিয়র, তাদের মধ্যে একটা মা নামের কলঙ্কিনীর কাছে আমার মেয়ে সারিকা বেড়ে উঠতেছে। সেখানে সারিকা কতটুকু নিরাপত্তা আছে এগুলো দেখেও না বর্তমান পরিস্থিতিতে মানে বেশ কিছু পরিস্থিতির কারণে আমি যে কি কারণে আমার সন্তানের সাথে দেখা করতে যাইতে পারতেছি না, বা আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে আনতে পারতেছি না, বা আইনের কাছে আবার যাচ্ছি না, আমি এই জিনিসটা না আপনাদেরকে এখন খোলাসা করে বলতে পারতেছি না। কারণ আমি ওই পরকীয়া পরিবার বা ভাগাভাগি পরিবারের অমানুষদের মতো মানে কি বলবো, মানে নিজেকে অসহায় যে মানে প্রত্যেকটা মানুষের জীবনেই তো বললাম কিছুদিন আগে যে উত্থান পতন থাকে, একটু ক্রাইসিস মুহূর্ত চলে। তো বর্তমানে আমি ওইরকম একটা ক্রাইসিস মুহূর্তের মধ্য দিয়েই মানে পার করতেছি নিজের সময়টাকে। তো এই জন্য সোজা কথা, আমি এটা একটা কারণ, বিশেষ কারণ, ঠিক আছে, খালি হাত মানে মুখে ওঠে না, ঠিক আছে। আমি এখন নতুন করে কোর্ট কাছারি আইন আদালত এগুলো করতে গেলে মোটামুটি হাইকোর্টে যাইতে হইলে অনেক মানে ব্যয়বহুল একটা খরচের প্রয়োজন আছে। ওই জিনিসটাই এখন মনে করেন আমি এখন ক্রাইসিস মুহূর্তে সেটা যোগান দিতে পারতেছি না, ঠিক আছে। এটা একটা কারণ, ছোট একটা কারণ বললাম, এছাড়া আরো বেশ কিছু কারণ আছে। তো মানে আমার ওই এই দুঃসময়টা, খারাপ সময়টা
যেন খুব শীঘ্রই শেষ হয়ে যায়, আপনারা সেই দোয়াটাই করবেন। আর মানে আপনারা শুধু আমার সন্তান সারিকার জন্য দোয়া করবেন। যতদিন পর্যন্ত আমার ওই সময়টা না আসতেছে ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা যেন ওনার মানে কুদরতি হাতে সারিকাকে বা মরিয়মকে সবসময় হেফাজত করেন। বর্তমানে সারা দেশে যেই মানে এই বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটতেছে, কয়েকটা ঘটনা ঘটে গেছে ছোট বাচ্চাদের সাথে বা নারী মহিলাদের সাথে, এমনকি কিছু পুরুষের সাথেও ঘটছে। টুকরো টুকরো করে পুরুষকে পরকীয়া প্রেমিক করে দিছে, কয় টুকরা 8 টুকরা করছে বা মাটির নিচে পুঁতে রাখছে, এমন ঘটনাও ঘটছে। এগুলো নিশ্চয়ই আপনারা দেখছেন ও শুনছেন, তাই না? এইসব দেখেও ওই মা নামের কলঙ্কিনী পরকের রানী সাগিনুর মানে না দেখার ভান করে, মানে কি বলবো, এগুলোকে কোনো তোয়াক্কা না করে সে একটা উঠতি কিশোরী বয়সী মেয়ে সারিকার মানে নাচ গান সোশ্যাল মিডিয়াতে দিয়ে সেগুলো পাবলিশ করে। কতটা জঘন্য ও নিকৃষ্ট মা হইলে সে যখন দেশের এইরকম পরিস্থিতি, তখন সে যে দেখেন সারিকাকে কিভাবে আবার সে হিন্দি গানের তালে তালে নাচিয়ে সে শর্টস ভিডিও আপলোড করতেছে, সে টিকটক করতেছে, যে গোলাপি গোলাপি গাল গোলাপি, এইসব দেখেও মানে আমাকে সহ্য করতে হচ্ছে। আমি এইসব দেখেও চুপ করে থাকতে হবে, কারণ মেয়ের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে আমি যদি এগুলো নিয়ে প্রতিবাদ করি। মেয়েকে বড় হলে বিয়ে দিতে হবে না, তখন ভালো করে কি বিয়ে দেওয়া যাবে? এই সে আমাকে এসে মানে কিছু সুশীল সমাজের ভিউয়ার্সরা এগুলো বলেন যে আপনি চুপ থাকেন, তার মা খালারা যত নষ্টামি নোংরামি করতেছে এগুলো আপনি কিচ্ছু বলতে যান না, আপনার মুখের ভাষা এত খারাপ কেন? আমি আমার সন্তানকে উদ্ধার করতে পারতেছি না কিছু রাক্ষসী ডাইনি পিশাচিনীদের কবল থেকে, কারণ আপনাদের মতন কিছু অসচেতন অবিবেচক টিনের চশমা পরা ভিউয়ার্সরা তাদের এসব নষ্টামি নোংরামিকে সাপোর্ট দিয়ে তাদেরকে যে পরিমাণ অঢেল টাকা পয়সা ইনকাম করার সুযোগ দিয়েছেন, তারা এখন ফ্ল্যাট গাড়ি বাড়ি নারী সোনা দানা জমি জমা কিনে মানে যেই সব ফকিন্নিরা আমাদের বাড়িতে বা আপনাদের বাড়িতে মানুষের বাসা বাড়িতে কাজ করে বুয়ার কাজ করে জীবিকা নির্বাহ করতো, তারা এখন মানে তাদের বাসায় বুয়া রাখে, আপনাদেরকে চোখ রাঙানি দেয়। আমাকে যারা আমার পায়ের নিচে পড়ে থাকতে চাইতো তারা আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, আমাকে মানে কি বলবো কুকুরের সাথে তুলনা করে। কত বড় স্পর্ধা একবার চিন্তা করেন, যে কুকুর বাইরে থাকে, কুকুর তো কখনো ঘরে থাকতে পারে না, সেই জন্য আমি করি এইগুলো। ওই মানে মা নামের কলঙ্কিনী পরকীয়া রানী সাগিনুর বলে যায়। কি কইতাম, এগুলোর জন্য আপনারা দায়ী। আপনাদের মতন কিছু সুশীল বলবো, ভদ্র অভদ্র অশিক্ষিত শিক্ষিত সব শ্রেণীর যেসব ভিউয়ার্সরা ওই পরকীয়া পরিবারের ও ভাগাভাগি পরিবারের দেশিগত দাঁতের বাগান পরিবারের সদস্যদের বা রাতের রাজারানীদের ভিডিওগুলো দেখে তাদেরকে টাকা ও ডলার ইনকাম করার সুযোগ করে দিয়েছে, এসব ছোট ছোট বাচ্চাদের যদি কোনো ক্ষতি হয়, আর যতটুকু হয়েছে সব কিছুর জন্য আপনারা দায়ী। আমি বাবা হয়ে আপনাদের সবাইকে দায়ী করে গেলাম। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে এর জবাব না দিয়ে জান্নাতে যাইতে না দেয়, এটা আমার মানে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ। এত তথ্য প্রমাণ আপনাদেরকে দিছি, এরপরেও আপনাদের টনক নড়ে না, আপনাদের বিবেক জাগ্রত হয় না, আপনাদের চোখ থেকে টিনের চশমা খোলে না। আর এইসব কারণেই এই যে এখানে এই ছোট্ট নিষ্পাপ শিশুটির বাবা একটু হতাশা থেকে কি বলে গেছে একটু দেখেন। আমি বিচার চাই না, কারণ আপনারা বিচার করতে পারবেন না, আপনারা বিচার করতে পারবেন না, আপনারা বিচার করতে পারবেন না। 2 বার আমার মেয়েও আর ফিরে আসবে না, আপনাদের বিচারের কোনো উদাহরণ নেই। এটা বড় জোর 15 দিন চলবে, আবার কোনো ঘটনা ঘটবে, এরপর এটা ধামাচাপা পড়ে যাবে। নিহত রামিসার বাবা, উনি ভুল বলেন নাই, একদম বাস্তব সত্যি কথাই বলছেন। এখন 15 দিনের জায়গায় আর একটু কম বা বেশি সময় হইতে পারে, এর ব্যতিক্রম কিছু হবে না, কারণ এই সমাজ এই রাষ্ট্র ব্যবস্থা এর চেয়ে বেশি কোনো উদাহরণ
কোনো দৃষ্টান্ত স্থাপন করে যাইতে পারে নাই। তো এরকম ঘটনা বা দুর্ঘটনাগুলো ঘটতেই থাকবে। ঘটার পরে আপনারা সান্ত্বনা দিতে আসতে পারবেন, ঠিক আছে? কিন্তু ঘটনা ঘটার আগে জিনিসটা যাতে দুর্ঘটনায় রূপ না নেয়, ওইটার জন্য ওইটার প্রতিকার আপনাদের কাছে নাই, আপনাদের মধ্যে নাই। আপনারা যদি আমি ইউটিউবে আত্মপ্রকাশ করার সাথে সাথে এইসব নষ্টামি নোংরামির জন্য ওই মা নামের কলঙ্কিনীর চ্যানেলটা বয়কট করতেন, বা ওই পরকীয়া পরিবারের সদস্যদের, বিশেষ করে ওই ডাইনি মাগিনোরকে ওয়ার্নিং দিতেন যে তোদের নষ্টামি নোংরামি যদি বন্ধ না করবি, তোদেরকে আমরা বয়কট করলাম, তোদের চ্যানেল দেখবো না, তোদের ভিডিও দেখবো না, এই সেই। কিন্তু তাদেরকে তো দেখবেন না এটা বলবেন দূরের কথা, তাদের চ্যানেলকে, সবার চ্যানেলে 1 লক্ষের উপরে সাবস্ক্রাইবার, সবাই এখন কি বলবো সিলভার প্লে বাটনের মালিক। তারা এটা নিয়ে কত আনন্দ ফুর্তি মৌজ মাস্তি গর্ব এটা সেটা কত কিছু করে। মানে ফকিন্নির বাচ্চারা কয় লক্ষ টাকার জায়গা জমি কিনলো, কত বাড়ি গাড়ি করলো, এগুলো নিয়ে ফুটানি করে। এমনকি তাদের বাড়িতে যে কামের বেডি আছেন ওই সুলেমানের মা, হ্যাঁ ও আবার গতকালকা ভিডিও আপলোড করছে, আমি কত লক্ষ টাকা দিয়ে কত শতাংশ জায়গা কিনলাম বা কতটুকু জায়গা কিনলাম। এগুলোর জন্য আপনারা দায়ী, বুঝতে পারছেন? আর এই জন্য এই যে রামিসার মতন বাচ্চারা বা শারিকার সাথে যা হচ্ছে, এরা আপনাদেরকে কখনোই ক্ষমা করবে না। আর বাবা হয়ে মানে আমার মতন আরো যারা বাবারা আছে তারা আপনাদেরকে ক্ষমা করবে না। আল্লাহ তাআলা আপনাদের বিচার করবেন করবেন করবেন, ইনশাল্লাহ অবশ্যই করবেন, ঠিক আছে? এই যে এখানে লুপ্ত মানবতা, স্তব্ধ বিবেক। রামিসা, তুমি কি ক্ষমা করবে এই নিষ্ঠুর পৃথিবীকে? আমার বিশ্বাস নিশ্চয়ই করবে না। আপনারাই বলেন যে এই বাচ্চাটার সাথে আর শারিকার সাথে মানে কি পার্থক্য আছে? শারিকা তো এর চেয়ে জঘন্য নিকৃষ্ট একটা পরিস্থিতিতে পরিবেশে পড়ে আছে, শুধুমাত্র আপনাদের মানে গাফিলতির জন্য। কারণ পরকের রানী সাগিনুর গত ভিডিওতে মানে আমাকে নিয়ে যে ভিডিওটা বানাইলো সেইখানে কি কি গলাবাজি চাপাবাজি করে গেছে, চ্যালেঞ্জ করে গেছে যে সে যদি আমার জায়গায় থাকতো, মানে তার সন্তানকে আমি তার কাছ থেকে দূরে সরিয়ে রাখতাম, তাকে পৃথিবীর কেউ তার সন্তানের কাছে আসা থেকে আটকে রাখতে পারতো না। সে তার সন্তানকে ঠিকই উদ্ধার করে নিয়ে যেত, কোনো মানে শক্তি ছিল না কারো, ঠিক আছে? এটা মানে তার জায়গায় থেকে সে খুব সহজেই বলে ফেলতে পারছে, আমাকে উপহাস করতে এসে যে আমার যদি আমার সন্তানকে উদ্ধার করার ইচ্ছা থাকতো তাহলে নাকি অনেক আগেই পারতাম। তো আমার নাকি আমার সন্তানকে উদ্ধার করার কোনো ইচ্ছাই নেই, আমি শুধু ইউটিউবে কন্টেন্ট বানানোর জন্য আর তাদেরকে ধুলাই করার জন্যই আসছি। তো এইটা সে এই জন্যই বলতে পারছে কারণ তার তো ডান্ডা নাই, কড়ি নাই, ঠিক আছে? তার তৌরাতের সিপায় গর্ত, সে তো সেই গর্ত ভাড়া দিয়ে অর্থ উপার্জন করতে পারে। কিন্তু আমরা তো বেড়া মানুষ, আঙ্গুর তো গর্ত নাই, বুঝছেন? এই জন্য আমরা আইনের কাছে বা সমাজের কাছে বা সোশ্যাল মিডিয়ায় কোথাও এসে কারো সিম্প্যাথি পাই না। আমরা উচিত কথা সত্যি কথা বললেও আমরা মার্কেট পাই না। হাসা কথা কইয়া কি মার্কেট ফাউন্ড যাইব না চিল্লায়া মার্কেট ফাউন্ড যাইব? মার্কেট ফাউন্ড যাইব তো ছলনা কইরা, মিছা কথা কইয়া, একটু মানে চিটারি বাটপারি হইরা মার্কেট ফাউন্ড যাইব। নষ্টামি নোংরামি বেহায়াপনা করলে মার্কেট ফাউন্ড যাইব। নাহলে মানে কি বলবো, দেশে শিশু ও নারী নির্যাতন আইন আছে, পুরুষ নির্যাতন যেভাবে হয়, পুরুষরা সমাজে মানে কি বলবো দেশে মানে বর্তমানে আপনারা নিজের ঘর থেকে বিবেচনা করে দেখেন তো, আপনার ভাই, আপনার মামা চাচা খালো ফুপা, আপনার বাবা, তারা কতটা নির্যাতিত, আর আপনার মা বা আপনি নারী হয়ে নিজে কতটুকু নির্যাতিত। হ্যাঁ, দেশে কি আগে নারী নির্যাতন মামলা দরকার নাই? এই আইন বাদ দিয়ে আগে পুরুষ নির্যাতন আইন হওয়া দরকার। এইটার জবাবটা আপনারা আগে দেন তো। দেশে কি পুরুষের জন্য আইনের সুশাসন আছে? পুরুষরা ন্যায় বিচার পায়? পুরুষরা কোথাও গিয়ে সঠিক দাম পায়, মূল্যায়ন পায়? সারাদিন গাধার খাটুনি খেটে এসে ঘরের মধ্যে ঠিকই সেই বউয়ের অশান্তি, মানে সংসারের কলহ, এটা সেটা নিয়ে এইগুলো মুখ বুজে সহ্য করতে হয়, কারো কাছে বিচার দেওয়ার কোনো জায়গা থাকে না। স্ত্রী পরকিয়া করলেও লোক লজ্জার ভয়ে, সামাজিকতার ভয়ে, আত্মীয় স্বজনের কাছে মান সম্মানের ভয়, মানে মুখ ফুটে বলতে পারে না।
আবার অনেকে রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে এই যে আমাদের গাজীপুরে কিছুদিন আগে কি কারণে ঘটছে জানি না, তবে মানে এরকম বিচ্ছিন্ন অনেক ঘটনাই ঘটে যে হাতে নাতে স্ত্রী বা পরকীয়া প্রেমিক বা স্বামীকে মানে শেষ করে দেয়। আমাদের গাজীপুরে কিছুদিন আগে যে মানে লোকটার নাম যেন কি, বুঝলে, সোজা কথা, স্ত্রীকে, শালাকে, 3টা বাচ্চাকে মানে শেষ করে দিয়ে গর্ভ তালা বন্ধ করে চলে গেছিল। তারপরে যে পদ্মার বীজ থেকে নাকি লাভ দিয়ে আবার সে আলু ভর্তা খাইছে, এই সেই। আচ্ছা, সম্ভব হলে আমি এখানে তার নামটা আর ছবিটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সমাজে যদি পুরুষরা সঠিক বিচার, ন্যায় বিচার পাইতো, তাহলে এই সব নারী নামের কলঙ্ক, রাতের রানীরা, পাটক্ষেতের রানীরা, এসব পরকের রানীর মতন সাগিনুররা এত গলাবাজি চাপাবাজি করতে পারতো না, ডাইনি মাগিনুররা এত স্পর্ধা দেখাইতে পারতো না। তাই আমার মাঝে মধ্যে মনে হয় ওই সরকার বিরোধী আন্দোলন মানে বৈষম্য বিরোধী আন্দোলনটাকে যেভাবে সরকার বিরোধী আন্দোলনের রূপ দেওয়া হয়েছিল, মানে শেষ পর্যন্ত এটা একটা মানে গণ অভ্যুত্থানের রূপ নিছিল, এরকম ভাবে আমি একাই এই পুরুষ নির্যাতন আইনের দাবি নিয়ে রাজপথে বা আইন মন্ত্রণালয়ের সামনে গিয়ে মানে ধর্মঘট করা শুরু করে দিই, আন্দোলন করা শুরু করে দিই। আমার ডাকে দেখবেন মানে নিশ্চয়ই মানে এরকম অনেক নির্যাতিত পুরুষরা মানে রাস্তা দখল করবে। মানে আপনারা কারা কারা আমার সাথে এই আন্দোলনে শরীক হবেন একটু বলেন তো, তাহলে হয়তোবা আমি আমার সন্তান সারিকাকে একটু তাড়াতাড়ি উদ্ধার করার একটা ব্যবস্থা করলেও করতে পারি। তো এখনো পরকের রানী সাগিনরের কোনো অন্যায় অপরাধ বা গলাবাজি চাপাবাজির জবাব দিতে পারলাম না, মানে অলরেডি কতটা সময় চলে গেল। তো আপনাদের কাছে শুধু অনুরোধ করি যে আপনারা এখনো সময় আছে, বিশেষ করে ওই পদ্মার চরে, শরীয়তপুরের জাজিরা, মানে সারিকার আশেপাশে যারা আছেন, তারা আমার সন্তানের কাছে আমার মেসেজগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। আমার সন্তানের মনের মধ্যে, মাথার মধ্যে ওই ডাইনি পিশাচিনী কালনাগিনীরা, ওই মা নামের, খালা নামের, নানি নামের, মামি নামের যে ডাইনিরা পিশাচিনীরা আছে, যে বিষগুলো সারিকার ব্রেনে ঢালছে, যেভাবে সারিকার ব্রেন ওয়াশ করছে, ওই ব্রেন থেকে বিষগুলো ওয়াশ করে দেওয়ার চেষ্টা করবেন। যে সারিকার বাবা সারিকাকে ওই নরক থেকে উদ্ধার করার জন্য, আমি কি আমার জন্য আমার সন্তানকে উদ্ধার করতে চাচ্ছি, এটা সব ভিউয়ার্সদের বিবেকের কাছে আমার প্রশ্ন। আরে আমার সংসারে সারিকা আসলে আমার কি মানে আমার শুধু এইটুকুই মানসিক শান্তি লাগবে যে আমার সন্তানটা আমার কাছে ভালো আছে, মানে তার কোনো ওই পৈশাচিক ক্ষতি, মানে কোনো রোহিঙ্গার বাচ্চা পরকীয়ার রাজা আমার সন্তানের উপরে কোনো অত্যাচার নির্যাতন করতে পারবে না, এই আনন্দটুকু মানে আমার মনে হবে যে তখন আমার জীবন সার্থক। ঠিক আছে, এর বাইরে যে আমার সন্তান ভালো আছে, সুখে আছে, তার কোনো ক্ষতি হবে না, এই নিরাপত্তাটুকু আমি তাকে দিতে পারছি, এরপরে মানে আর কোনো আনন্দ আমার কাছে আছে। আমার সংসারে হয়তো বা সারিকা তার সৎ বোনের সাথে বড় হবে, এ হবে, সৎ মায়ের কাছে থাকবে, সবকিছুর পরে হইলেও একটু না একটু 100% থেকে 1% হইলেও তো পাড়া প্রতিবেশী এটা সেটা একটু খোঁচাখুচি করবে। ঠিক আছে না? সারিকার মানে সৎমা বা রিমা যদি সারিকাকে সামান্য একটু কারণে মানে নিজের আপন মেয়েকে ঠাস ঠাস মার দিতে পারে, কিচ্ছু মনে হয় না। এই যে রিদাও তার আম্মুর হাতে মায়ের খায়, তো আমি দুষ্টামি করে বলে, আম্মু তোমার আম্মু একটা পচা, তোমাকে মারছে, তুমি শুধু বাবার কাছে চলে আসবে। এই রিদা কতটুকু বিবেকবান, কতটুকু জ্ঞানী, কতটুকু বুদ্ধিমতী একবার চিন্তা করে, এটা কিচ্ছু হবে না, একটু আম্মুরা একটু মারেই, এটা কিচ্ছু হয় না। কতটুকু মানে হলে যে তুমি আমার সাথে থাকবা, তোমার আম্মুর কাছে যাইবা না, করবা না, বলছে না বাবা, মানে তাহলে আম্মু মন খারাপ করবে। একটু ছোট বাচ্চারা দুষ্টামি করলে তো একটু মারেই, অন্য বাচ্চার মারাও তো মারে, এইরকম বলে। কিন্তু সৎ মেয়েকে যদি একটু শাসন করে, মানে মারতে হবে না, একটা ধমক দিলে কিছু ওই যে কুটনি দজ্জালনি মানে চগলখোররা মনের মধ্যে বিষ ঢালবে, করবে, তোমার আপন মা থাকলে তোমাকে একটু করতো এইটা সেটা। তো এই অশান্তিটা না সারিকা যদি আমার কাছে আসে, হইতেই পারে, অস্বাভাবিক কিছু না।
যতটুকু সম্ভব মানে আমার মনে হয় না রিমার এরকম সাহস আছে, কারণ তাকে আমি শুরুতেই বলছিলাম যে তুমি আমার সন্তানকে শুধু আদর করার অধিকার পাইবা, শাসন করার অধিকার তোমাকে আমি দিব না। তুমি জীবনেও কোনোদিন একটা ধমকও দিতে পারবে না। আমার সন্তান যদি কোনো ভুল করে ইয়ে করে, আমি তাকে বুঝিয়ে বলবো, আমি তার শাসন করব। কারণ বেশি আদর করলে বাদর হয়, তো শাসন তো করতেই হবে, তাই না? তো শাসনটা আমি করব, কিন্তু রিমার যাতে বদনামের ভাগিদার না হয় সেই জন্য তাকে আমি বলছি যে তুমি শাসন করতেই পারবে না, না মানে না। কিন্তু এর পরেও সেটা কি 100% গ্যারান্টি দেওয়া যায়? তো আমার সংসারে সারিকা আসলে তো এটা সোজা কথা, সারিকার জন্য ভালো, আমার জন্য ভালো না, তাই না? যে কারণ আমার স্ত্রী এবং সন্তানের মধ্যে যদি কোনো কলহ দেখা দেয়, সারিকা যদি তার সৎমাকে সহ্য করতে না পারে, তার সৎমা যদি সারিকাকে সহ্য করতে না পারে, আমাকে তো দুজনকে নিয়েই থাকতে হবে, দুইজনকে নিয়েই আমি খুশি থাকার চেষ্টা করতে হবে। তো আমি তো কাউকে ছাড়তে পারবো না, একজনের জন্য তার একজনকে ছাড়তে পারবো না। এই অশান্তিতে তো আমাকে সারা জীবন ভোগ করতে হবে যদি সারিকা আমার কাছে আসে। তো এই ভালোটা কার হবে, ক্ষতিটা কার হবে? তো আমি আমার এই ক্ষতিটা মেনে নিয়ে, আমার এই মানে কষ্ট বা আমার এই পীড়া আমি সহ্য করে নিয়ে হইলেও আমি আমার সন্তানকে উদ্ধার করতে চাচ্ছি। এরপরে পরকীয়া রানী সাগিনুর উল্টা পাল্টা গাঁজা করে যুক্তি দেয় যে সারিকা কি সেইখানে গেলে সেখানে ভালো থাকবে, এই সেই, তার পাড়া প্রতিবেশী তাকে কিছু বলবে না। আমি এইটুকুও গ্যারান্টি দিতে পারি, আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনরা সারিকা পর্যন্ত পৌঁছাইতে পারবে না। ঠিক আছে? মানে সব সময় এতটুকু টেক কেয়ারের মধ্যে তাকে রাখার চেষ্টা করব যে তার ব্রেনের ভিতরে কুচ্ছা মানে রটানোর চেষ্টা করবে বা তার মাথায় বিষ ঢালার চেষ্টা করবে, ওই সুযোগটুকু পাড়া প্রতিবেশীদেরকে দিব না। আর পাড়া প্রতিবেশীরা যে অতীত নিয়ে খোটা দিবে যে তোমার মা পরকীয়ার রানী এইরকম এইরকম দুশ্চরিত্রা, এইটা সেটা, তুমি কি পাবে এতদিন পর্যন্ত সেইখানে এইরকম নোংরা পরিবেশে পড়েছিলা, এই সেই, তোমার কি একটু আসতে ইচ্ছা করে না বা লজ্জা করে না, এটা সেটা, এখন এই সুস্থ পরিবেশে মানে তুমি সুন্দর ভদ্র পরিবেশে মানান সই হবা বা মেনে নিতে পারবো, তুমি আমাদের সাথে মিশবা না, এই সেই, তুমি পচা, ওই রকম পরিস্থিতিও আমার এখানে তৈরি হবে না। এইটুকু গ্যারান্টি আমি ওই মা নামের কলঙ্কিনী পরকীয়া রানী সাগিনুরকে এবং তার কিছু মানে অসামাজিক গণ্ড মূর্খ মার্কা অবিবেচক টিনের চশমা পরা ভিউয়ার্সদেরকে দিতে পারি যে আমার সমাজে এতটুকু গ্রহণযোগ্যতা, এতটুকু দাপট, এতটুকু ক্ষমতা, এতটুকু মানে গুরুত্ব আছে যে আমার মেয়ের ধারের কাছে এসে কেউ এই দুঃসাহসটাও করবে না যে আমার সন্তানের সাথে এরকম ব্যবহার করবে বা এরকম ভাবে কথা বলবে। আর সেইখানে এই মা নামের কলঙ্কিনী পরকীয়া রানী সাগিনুর থাকার এক রোহিঙ্গার বাচ্চা লম্পট, মানে যার কোনো চাল চলো নাই, যার কোনো যোগ্যতা নাই, তার পরকীয়া প্রেমিকাকে মানে নিজে টাকা খরচ করে বিয়ে শাদী করবে, করবে, সে পরকীয়া রানী সাগিনুর কবে ইউটিউব থেকে এই লক্ষ লক্ষ টাকা আয় রুজি করবে, করবে, তখন তাকে মোটরসাইকেল দিতে পারবে, তাকে যৌতুক দিতে পারবে, সেই অপেক্ষা করে তারপরে তার ব্যাংক ব্যালেন্স এগুলো দেখে বিয়ে করছে। আর সেই পরকীয়ার রাজা পরকীয়ার রানীর কাছে কত শ্রদ্ধার সম্মানের, চাপাবাজি করার আর জায়গা পাস না রে। আচ্ছা পরকীয়া রানী সাগিনুর, তুই যে আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে গিয়ে কুকুর এটা সেটা বললি, আচ্ছা আমি খারাপ তোর দৃষ্টিতে, যুক্তির খাতিরে আমি নিজেকে খারাপ হিসেবে তোর কথাটা মেনে নিলাম, তাহলে তুই আমার মতন একটা খারাপ মানুষের ঘর থেকে যাইতে চাস নাই কেন? এরপরেও যখন তোর সাথে কাগজে পত্রে আমার ডিভোর্স হয়ে গেছে, যে কোনো ভাবে র্যাব পুলিশ এটা সেটা উকিল মুক্তারের মাধ্যমে স্ট্যাম্প করে ডিভোর্স হয়েছে, এরপরেও আমি বিয়ে করার আগ পর্যন্ত আমার সংসারে ফিরে আসার জন্য তোর বাপ মা ভাই বোন 14 গোষ্ঠী কি কারণে আমার ব্রেন ওয়াশ করার চেষ্টা করছি, আল্লাহ তার বান্দার গুনাহ মাফ কইরা দেয়, এগুলো তো কল রেকর্ড আছে তোর মায়ের সাথে, তোর বড় বোন ডাইনি মাগিনুরের সাথে, যে তুমি কিরকম হইছো, যে তুমি তোমার বউরে তুমি নিতে পারো না, তুমি তোমার সন্তানরে যদি ভালোবাসতা তাহলে এই ধরনের একটা খয়াকারে খা দন্তান ন করে শিকারে কি, ঠিক আছে, কি দিয়ে খান, মানে কি খান বা খান কি, এই শব্দটা আছে না, মানে যে ইউটিউব কমিউনিটি গাইডলাইনের কারণে এভাবে বলতে পারি না, ইউটিউব সাহেব, ইউটিউবের সিইও সাহেব বিষয়টা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, বোঝানোর খাতিরে বলছি। এই যে এখানে প্রয়োজনে ডাইনি মাগিনুরের একটু মানে স্ক্রিনশট এখানে শেয়ার করে দিব, যে সে
কিভাবে আমাকে ব্ল্যাকমেল করতো, যে সারিকার প্রতি আমার যে ভালোবাসা, আমার যে মায়া মমতা টান ছিল, যে সারিকাকে পাইতে হলে এই ধরনের একটা দুশ্চরিত্রা রাতের রানী নিয়েই আমাকে সংসার করতে হবে, না হলে সারিকার সাথে আমাকে দেখা করতে দিবে না, যোগাযোগ করতে দিবে না। এটা কোথাকার নিয়ম ছিল? হ্যাঁ, এটা কিরকম গাঁজাখুরি যুক্তি? তো আমি বিয়ে করে ফেলছি, মানে তার মতো একটা রাতের রানী নিয়ে থাকবো না, তো আমার বিয়ে করার অধিকার আছে। আমার ঘরে বউ থাকলেও ইসলাম আমাকে আরো 4টা বিয়ে করার অনুমতি যেখানে দিছে, যে এখনো ইচ্ছা করলে আমি হৃদার আম্মুকে ছাড়াও আরো 3টা বিয়ে করার অনুমতি পাই, বৈধ, এখানে কোনো হারাম বা অবৈধ এরকম কিছু না। সেইখানে আমি ডিভোর্স হয়ে গেছে আমার, সেখানে আমি পাপ থেকে বাঁচার জন্য বা আমার নিজের সংসার মানে করার জন্য আমি যদি একজনকে বিয়ে করি, সেটা কি আমার অন্যায়? সেটা কি আমার অপরাধ? তো আমার বিয়ে করার পরে সে কি কারণে আমার সন্তানের সাথে আমার আর যোগাযোগ করতে দিল না? হ্যাঁ, যে ততদিন, এর আগ পর্যন্ত, আমি বিয়ে করার আগ পর্যন্ত পরকের রানী সাগিনোর সহ তার 14 গোষ্ঠী সাগিনোরকে আমার কাছে পাঠানোর জন্য, সাগিনোর আমার কাছে ফিরে আসার জন্য উঠে পড়ে লাগছিল। যেই আমি রিমাকে বিয়ে করে ফেললাম, হৃদার আম্মুকে, তখনই আমি খারাপ হয়ে গেছি। তখন থেকেই আঙ্গুর ফল টক, পরকের রানী সাগিনোর যখন আমার মতো মানে আঙ্গুর আর খাইতে পারে নাই, তখনই আমি খারাপ হয়ে গেছি, আঙ্গুর ফল টক হয়ে গেছে। না রে পরকের রানী সাগিনোর, তোরা আর কি করলে তোর লজ্জা হবে, তোর গলাবাজি চাপাবাজি বন্ধ হবে? একটু কোয়াত হয়ে যাচ্ছেন। নিজের মানে সন্তানের উপরে, নিজের সন্তানকে বলি দিয়ে যেই মা নিজের সুখের প্রাসাদ গড়ে তুলে শুধুমাত্র তার মানে সুখের জন্য, তার পরকীয়া প্রেমিককে ভালো রাখার জন্য, আরাম আয়েসে রাখার জন্য, এদেরকে কি মা বলে? সে আমাকে বলছে বাপ হইলেই নাকি জানে, জন্ম দিলেই নাকি বাপ হওয়া যায় না। আরে ফকিন্নির বাচ্চা, আরে রাতের রানী, খাটের রানী, পাটক্ষেতের রানী, ওই রোহিঙ্গার বাচ্চা লম্পট পরকীয়ার রাজা কি তোকে ভালোবেসে তোকে বিয়ে করছে? না, আমার মেয়ে সারিকাকে ভালোবেসে মানে সে এই যে কোর্ট কাছারিতে দৌড়াদৌড়ি করছে, সে তো শুধুমাত্র যে সারিকা তোদের কাছে আয়ের প্রধান উৎস, সারিকা তোদের কাছ থেকে চলে আসলে তোরা পথে বসে যেতে পারিস, এই সম্ভাবনা, এই ধারণা, এই ভয় থেকে সারিকাকে তোরা হাতছাড়া করতে চাচ্ছিস না। যে আমি কিবরিয়া তোদের দিকে ফিরে থুতো ফেলতে যাব না, কথা বলা তো দূরের কথা, যে সেই জন্য তোদের চ্যানেলের রিচ কমে যাবে, ভিউজ কমে যাবে, তোদেরকে নিয়ে আলোচনা সমালোচনা কমে যাবে, আর তোদের ইনকাম কমে যাবে। এই ভয়ে তোরা সারিকাকে আমার কাছে আসতে দিচ্ছিস না, যোগাযোগ করতে দিচ্ছিস না। আর এই যুদ্ধটা ওই রোহিঙ্গার বাচ্চা নিজের তাগিদে, নিজের জীবিকার তাগিদে সে সারিকাকে নিজের কাছে রাখার জন্য এই আইন আদালতে একটু দৌড়াদৌড়ি করছে। তো এটা কি সারিকার প্রতি ভালোবাসা থেকে করছে? তুই যদি সারিকার প্রতি তোর কোনো দায়িত্ব থাকতো, ভালোবাসা থাকতো, তাহলে তুই মা হয়ে নিজের সন্তানের জীবন ও ভবিষ্যৎ এইভাবে দুর্বিষহ করে দিতি না, এভাবে নষ্ট করতি না, ধ্বংস করতি না রে মা নামের কলঙ্কিনী পরকের রানী সাগিনোর। তুই আমাকে বলছিস সারিকা আমাকে ঘৃণা করে, এই সেই, আরে করতেই পারে, এটা স্বাভাবিক। একটা তুতা পাখিকে, পশু পাখিকে পোষ মানালে সে কিছুদিনের মধ্যে পোষ মেনে যায়। আর সেখানে একটা মানুষের বাচ্চা, একটা ভদ্রলোকের বাচ্চা, আমার রাজকন্যা, আমার রাজকুমারী সারিকা, সেখানে একটা ভদ্রলোকের রক্ত তার শরীরে প্রবাহিত হচ্ছে, সেখানে তুই তাকে মানে এত ভদ্র শান্তশিষ্ট একটা মেয়ে, যে যাই কিনা ছোটবেলা থেকে অল্পতে সন্তুষ্ট হয়, তুই তাকে পোষ মানানো কি কোনো কঠিন ব্যাপার? তো তুই তার মনের মধ্যে বাবার প্রতি বিষ ঢেলে বাবার প্রতি একটা বিতৃষ্ণা জন্ম দিছিস। এই বলে কি সে সারা জীবন এই বিতৃষ্ণা নিয়েই বেঁচে থাকবে? সে যখন নিজে আরেকটু বিবেক সম্পন্ন হবে, মানে বড় হবে, সেই দিন যে তোকে কি পরিমাণ জুতা পিটা ঝাড়বে এটা করবে, এইটার জন্য তুই তৈরি হয়ে থাক। আমাকে সারিকা বড় হয়ে কি প্রশ্ন করবে, আমার কাছে কি কৈফিয়ত চাইবে, এটা আমি দিব, সময় মতো দিব, সঠিক সময়ে এটা বলেও দিব। কিন্তু তুই নিজে এবং তোর বোনেরা, তোর 14 গোষ্ঠী প্রস্তুত হয়ে থাক আমার মেয়ের জুতা পিটা খাওয়ার জন্য। বুঝতে পারছিস? তো আরো অনেক কথা বলার ইচ্ছা থাকলেও সময়ের অভাবে বলতে পারতেছি না, কারণ কথা বলতে বলতে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। প্রয়োজনে তোকে আমি আরেকটা ভিডিও তোর জন্য আমি করব, সেটা লাস্ট পার্ট হবে, ঠিক আছে? তোর আরো যে গলাবাজি চাপাবাজি মূলক গাঁজাখুরি যুক্তিগুলো তুই দিয়ে গেছিস, ওইগুলো খণ্ডন করার চেষ্টা করব। আজকে এখান থেকে তোরে ছেড়ে দিতেস, রাগ করলি, রাগ করেও কোনো লাভ নাই। আর দালাল চামচারা তোমরাও কি সাগিনুরের এই দোলাই দেখ রাগ করলা? রাগ করো না, সময় আছে, এখনো ভালো হয়ে যাও, বুঝছো? ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও, নাহলে পিঠের চামড়া থাকবে না, ছাল তুলে ফেলবো। তো ভিউয়ার্স, আজকে এখান থেকে বিদায় নিচ্ছি।
এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দুইটা সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।